যারা এখানে আমার লোকের উপর নির্যাতন করেছে, যারা পুলিশ দিয়ে দেশের মানুষকে হয়রানি করেছে, যারা দখলবাজি করেছে, যারা আমার নেতা কর্মীকে গুলিবিদ্ধ করেছে, যাদের মধ্য দিয়ে যাদের মামলায় দিয়ে হয়রানি করে ঘর বাড়ি ছাড়া করেছে, যাদেরকে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস স্ত্রী সন্তানদের থেকে দূরে রেখেছে, সেই সমস্ত কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অপেক্ষা করুন, মাত্র 2-3 মাস কড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে সেই সমস্ত সন্ত্রাসীকে। 2015 সালে হঠাৎ এক রাজনীতিবিদ নিখোঁজ হন। তিনি ছিলেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপির মুখপাত্র এবং সক্রিয় রাজনীতির এক পরিচিত মুখ, যার নাম ছিল সালাউদ্দিন আহমেদ। এই ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। কিভাবে তিনি বাংলাদেশের রাজনীতি থেকে সরাসরি ভারতের শিলং শহরে চলে গেলেন, আজকে জানবো সালাউদ্দিন আহমেদের জীবন বৃত্তান্ত। চলুন জেনে নেই। সালাউদ্দিন আহমেদ 1962 সালের 30 জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল মৌলভী শাহিদুল হক এবং মাতার নাম ছিল আয়েশা হক। তার পিতামহ ছিলেন মৌলভী আব্দুল আলী ও মাতামহ ছিলেন হাকিমন। পেকুয়াতে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে কিশোর সালাউদ্দিন আহমেদ পেকুয়ার শিক্ষালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে 1977 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1979 সালে কৃতিত্বের সাথে তিনি ইন্টারমিডিয়েট তথা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে 1984 সালে এলএলবি ও 1986 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন ও বাংলাদেশের বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন। সপ্তম বিসিএস পরীক্ষায় 1985 সালে অংশ নিয়ে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। 1988 সালের 15 ফেব্রুয়ারি তিনি বিসিএস প্রশাসন চাকরিতে যোগদান করেন। বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব পালনকালে 1991 সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব বা এপিএস হিসেবে যোগ দেন। সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সহ সফলতার সাথে আরও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিছুদিন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র দলের দায়িত্বে থাকাকালে স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন অনেকবার। বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে 1991 সালে তিনি তৎকালীন সরকারের তথা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে যোগ দেন। 1996 সালের জানুয়ারিতে এই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সালাউদ্দিন আহমেদ সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন। এরপর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার 1, চকরিয়া ও পেকুয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা 3 বার কক্সবাজার 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর 4 দলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে সালাউদ্দিন আহমেদ 2001 সালে 10 অক্টোবর মন্ত্রিপরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পাশাপাশি কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। সালাউদ্দিন আহমেদ একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনতা উত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন। সালাউদ্দিন আহমেদ
বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে 2002 সালের 27 ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন। তিনি পেকুয়ার প্রয়োজনীয় সকল অবকাঠামো আধুনিক স্থাপনা ও উন্নয়ন করতে সময় নিয়েছেন মাত্র 4.5 বছর, যা এখন দৃশ্যমান। 2007 সালের 6 ফেব্রুয়ারি থেকে 2 বছর 2 মাস 111 সরকারের কারাগারে বন্দী থেকে 2009 সালের 29 মার্চ তিনি কারামুক্ত হন। সালাউদ্দিন আহমেদ কারাগারে থাকা অবস্থায় নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমেদ কক্সবাজার 1 আসনে 4 দলীয় জোটের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় 36,000 ভোটের ব্যবধানে পরাজিত করে এবং সংসদ সদস্য নির্বাচিত হন। সালাউদ্দিন আহমেদ 1996 সালে প্রথমে কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক এবং পরপর দুবার কাউন্সিলের মাধ্যমে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরে 2010 সালে বিএনপির জাতীয় কাউন্সিলে সালাউদ্দিন আহমেদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এরপর তিনি ভারতের মেঘালয়ের শিলং শহরে নির্বাসিত থাকা অবস্থায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। 2015 সালে বাংলাদেশের জাতীয় রাজনীতির উত্তাল সময়ে কেন্দ্রীয় বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে 2015 সালের 10 মার্চ ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অচেনা মুখোশধারী অপহরণকারীরা সালাউদ্দিন আহমেদকে চোখ বেঁধে গুপ্ত স্থানে তুলে নিয়ে যায়। তখন থেকে দীর্ঘ 62 দিন অজ্ঞাত স্থানে গুম অর্থাৎ নিখোঁজ থাকার পর একই বছরের 11 মে সালাউদ্দিন আহমেদকে সর্বপ্রথম মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গল্ফ লিঙ্ক মাঠে পাওয়া যায়। সেখান থেকে তাকে প্রথমে শিলং মানসিক হসপিটালে, পরে শিলং সিভিল হসপিটালে ভর্তি করা হয় এবং পরে শিলংয়ের বিশেষায়িত হাসপাতাল নিমগিসে ভর্তি করানো হয়। মেঘালয় রাজ্যের পুলিশ 2015 সালের 3 জুন ভারতে অবৈধ প্রবেশের অভিযোগ এনে বৈদেশিক নাগরিক আইনের 14 ধারায় সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রথমে হাসপাতালে চিকিৎসা, পরে শিলং জেলে পাঠানো হয়। শিলং শহর ছেড়ে না যাওয়া শর্তে বিজ্ঞ আদালত পরে সালাউদ্দিন আহমেদকে জামিন প্রদান করে। তখন থেকে নির্বাসিত অবস্থায় দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে খারসিয়া খ্রিস্টান অধ্যুষিত এলাকা শিলং শহরে বিঞ্জপুর সারনাইট গেস্ট হাউস নামক একটি দোতলা ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং মামলা পরিচালনা করতেন। মামলা দায়ের পর মেঘালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সালাউদ্দিন আহমেদকে প্রাথমিকভাবে অভিযুক্ত করে 2015 সালের 22 জুলাই মামলার চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে নিজ উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে অভিযোগ আনা হয়। এই মামলায় 2018 সালের 26 অক্টোবর সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস প্রদান করে শিলং আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ডিজি খার সিং রায় ঘোষণা করেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এই রায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সালাউদ্দিন আহমেদকে দ্রুততম সময়ে সমস্ত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করার জন্য বিচারক নির্দেশ দেন। সালাউদ্দিন আহমেদ আদালতের রায় অনুযায়ী সে দেশের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই 27 এপ্রিল সালাউদ্দিন আহমেদ শিলং জেলা ও দায়রা জজ আদালত থেকে একটি নোটিশ পান, যে নোটিশে সালাউদ্দিন আহমেদকে নিম্ন আদালত থেকে বেকসুর খালাস পাওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে এবং উল্লেখ করে আপিল মামলায় জেলা ও দায়রা জজ তাকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়। সালাউদ্দিন আহমেদ গত 1 মে পরে শিলং জেলা ও দায়রা জজ আদালতে আপিল মামলায় যথারীতি হাজিরা দিয়ে আসছেন। একটি সূত্র মতে ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই মামলার নথি ও সব ডকুমেন্ট দায়রা জজ আদালতে তলব করা হয়েছে। এই আপিল মামলাকে সালাউদ্দিন আহমেদ
তার বিরুদ্ধে চলমান গভীর ষড়যন্ত্রের অংশ বলে আখ্যায়িত করেছেন। এই আপিল মামলার কারণে সালাউদ্দিন আহমেদের সহসয় আর দেশে ফেরা হচ্ছে না বলে ধারণা ছিল। ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় বিচারক আদালতের রায়ে রাষ্ট্রপক্ষের আপিলের পর 28 ফেব্রুয়ারি 2023 জাজ কোর্টের রায়ে খালাস পেয়েছেন তিনি। তার পাসপোর্টের মেয়াদ না থাকায় বাংলাদেশের দূতাবাস থেকে তিনি হাতে পেয়েছিলেন ট্রাভেল পারমিটও। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন না করায় ফিরতে পারছিলেন না তিনি। অবশেষে 2024 সালের 11 আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে তিনি দেশে পুনরায় ফিরে আসেন।